এক দেশ এক ভোটের পক্ষে দীর্ঘদিন ধরেই সওয়াল করে আসছে মোদী সরকার। কেন্দ্রের যুক্তি হলো এক দেশ এক নির্বাচন হলে ভোটের খরচ অনেকাংশেই কমানো সম্ভব। এর আগে এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেছিল নীতি আয়োগও। যদিও বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল। সাল পর্যন্ত আমাদের দেশে একই সাথে কিন্তু নির্বাচন হতো, অর্থাৎ 1947 সালে স্বাধীনতা পাওয়ার পর 1967 সাল থেকে 67 সাল পর্যন্ত আমাদের দেশে একই সাথে নির্বাচন হতো এবং 1983 সালে নির্বাচন কমিশন নিজে কিন্তু একবার এই দুটি অর্থাৎ বিধানসভা লোকসভা নির্বাচন একসাথে করার পক্ষে সওয়াল করেছিল। কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে এক দেশ এক নির্বাচন হলে আখেরে লাভ কিন্তু ভারতের জনগণেরই, কারণ প্রশাসনিক ক্ষেত্রে যেমন অসুবিধা হয় তেমন হয় বিপুল আর্থিক দায়ভার বহন করতে হয় সরকারকে। এ নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয় কেন্দ্রের তরফে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুরে বৈঠকে ডাক দিয়েছিল কমিটি। সেই বৈঠকে দেশের একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে ওই বৈঠকে যোগ দেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে তৃণমূলের হয়ে বৈঠকে যোগ দেন দলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা একটা হিডেন এজেন্ডা, অভিযোগ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং তারই পদক্ষেপ হিসাবে এটাকে বলা হয়েছে হিডেন এজেন্ডা। এবং এই হিডেন এজেন্ডাটা খুব সহজভাবে আজকে আনা হচ্ছে এবং এই অটোক্রেটিক ডিসিশনটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে এসে তাকে পরবর্তীকালে তার প্রকৃত রূপ দেওয়া হবে। সুতরাং কোনো অবস্থাতে আমরা মনে করি না ভারতবর্ষের মতো দেশে এই ধরনের কোনো বিষয় কখনো বাস্তবায়ন করা উচিত। তৃণমূল কংগ্রেস অপোজেস ইট। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। এক দেশ এক ভোট নিয়ে ঐক্যমত্য চায় সরকার, দাবি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। এক দেশ এক নির্বাচন এটা দেশের বহু মানুষের দাবি, সরকারের পক্ষে। কিন্তু শুধু পক্ষে থাকলেই হবে না, সমস্ত মানুষের ঐক্যমত্য চাই, সমস্ত রাজনৈতিক দল রাজ্য সরকারের পরামর্শ চাই। সেজন্যই বৈঠক ডাকা হয়েছে। আইনজ্ঞদের থেকে মতামত নেওয়া হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানীদের থেকে নেওয়া হয়েছে, অর্থনীতিবিদের থেকে নেওয়া হয়েছে, প্রাক্তন পুলিশ কর্তাদের থেকে নেওয়া হয়েছে, আইএএস অফিসারের থেকে নেওয়া হয়েছে, সরকারি কর্মীদের থেকে নেওয়া হয়েছে। এটা দেশের মূল সুরের বিরোধী, দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এক দেশ এক ভাষা এক ধর্ম এক নেতা এক খাদ্যাভ্যাস, এই যে মনোভাবে একটা স্বৈরাচারী মনোভাবে বিজেপি চলছে, এটা আমাদের দেশের মূল সুরের বিরোধী। বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য। এক দেশ এক ভোটের প্রস্তাবকে সমর্থন নয় মত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। দেখুন, এক দেশ এক ভোট নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। বিজেপি সরকার যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যকে আমাদের কোনোভাবেই প্রমোট করতে দেওয়া যায় না। আজকে এক দেশ এক ভোট বলবে, কালকে ইউনিয়ন অফ স্টেটস এই সংজ্ঞাটাকেই হয়তো রাখতে চাইবে না বিজেপি সরকার আগামী দিনে। এদিকে এগিয়ে যেতে চাইছে, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। এক দেশ এক ভোটের অনেক সুবিধা থাকলেও এ নিয়ে গোড়া থেকেই বিরোধিতা করে আসছে দেশের বিরোধী দলগুলি। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই প্রস্তাব মোদী সরকারের তরফে আনা হয়েছে বলেই কি বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি? হারের আশঙ্কা থেকেই কি এই বিরোধিতা? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মাথায় রেখে জোট বেঁধেছে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। এই জোটের নাম রাখা হয়েছে আইএনডিআইএ। তবে লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, আইএনডিআইএ জোটের শরিকদের মধ্যে ফাটল ততই চওড়া হচ্ছে। এই আবহে বাংলায় একা লড়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পথে হেঁটে পাঞ্জাবের সব আসনে লড়াই করার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। তবে জোট নিয়ে তৃণমূল কংগ্রেস কড়া বার্তা দিলেও এই ইস্যুতে বাংলার শাসক দলের প্রতি নরম মনোভাব নিয়েই চলছে হাত শিবির। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে দলের এই অবস্থানের ইঙ্গিত দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ জোটেই রয়েছেন, সেই সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো চলছে বলেই দাবি রাহুলের। If you look at Mamata ji's statements, Mamata ji is very much part of the India alliance.
and most of the other members who were part of the India Alliance are still members of the India Alliance. Also, there's a negotiation going on. There is a conversation about seat. These are negotiations. So there is posturing, and that is normal. বঙ্গে জোট নিয়ে রাহুল আশাবাদী হলেও তাঁর দলেরই রাজ্য নেতারা বাংলা শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়াচ্ছেন। এতে জনমানুষের জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাড়ছে বিভ্রান্তিও। এই অবস্থায় জোটের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে সংশয়। স্বভাবতই প্রশ্ন উঠছে যে জোট নিয়ে তৃণমূল কড়া বার্তা দিলেও এই ইস্যুতে কেন সুর নরম হাত শিবিরের? রাজ্যে দলের ভিত নড়বড়ে হওয়ার জেরেই কি এই অবস্থান কংগ্রেসের? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। শেষ পর্যন্ত মিটল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দ্বন্দ্ব। বন্ধুত্বের প্রসঙ্গ টেনে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি আরো বলেন, কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি। আমি আপনাকে অনেক বছর ধরে চিনি, প্রায় 37 বছর। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আই এম ভেরি সরি। আমায় আমার বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে। আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি। সকলের জানা উচিত আমি ক্ষমা প্রার্থী। কিশোর দত্তকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আমিও ওই দিন অনেক কিছু বলেছিলাম। আপনি যা শুনেছেন তাই বলেছেন, তবে আমি যা বলেছিলাম রাগ করে। এখানেই থামেননি বিচারপতি। তিনি পুরনো বন্ধুত্বের প্রসঙ্গ টেনে নস্টালজিক হয়ে পড়েন। এজলাসে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জানেন না কিশোর আমার কত উপকার করেছে। এমনও হয়েছে কিশোর আর আমার আরেক বন্ধু না থাকলে আমি মরে যেতাম। কিশোর, আমি, জয়মাল্য, আরও কয়েকজন আমরা একসঙ্গে ঘুরে বেড়াতাম। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিশোর বলতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, জয়মাল্য বলতে বিচারপতি জয়মাল্য বাগচির ও তাঁর অন্তরঙ্গ বন্ধুত্বের কথাই তুলে ধরেছেন। উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভর্তিরত ভুয়ো জাতিগত শংসাপত্র সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বাক বিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছেছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছিলেন, কার পাদুকা লেহন করে তিনি দ্বিতীয়বার অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা তিনি জানেন। তবে তা যে বলা ঠিক হয়নি তা মেনে নিয়ে কিশোর দত্তের কাছে অকপটে ক্ষমা চেয়ে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এর ফলে তাদের মধ্যে তৈরি হওয়া বিতর্কে আপাতত ইতি ঘটল বলেই মনে করছে আইনজীবী মহল। অভিরূপ পাহাড় রিপোর্ট, ক্যালকাটা। माननीय अध्यक्ष जी, मैं आपकी अनुज्ञा से समान नागरिक संहिता उत्तराखंड विधेयक 2024 को प्रस्तावित करने हेतु सदन की अनुज्ञा चाहता हूँ। উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হল ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি বিল। মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিলটি পেশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিধানসভায় বিলটি পাশ হলে দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। এর আগে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, দেবভূমিতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের লক্ষ্যে বিধানসভায় আমরা এই বিল উত্থাপন করছি। आज प्रतीक्षा समाप्त हो रही है और आज देवभूमि से समान नागरिक संहिता लागू होने की दिशा में हम आज सदन में इसको प्रस्तुत कर रहे हैं। सर, पूरे विश्व की नजर आज उत्तराखंड पर है। निश्चित रूप से देवभूमि है। और উল্লেখ্য, 2022 সালে বিধানসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডে এই বিধি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় ফেরার পরেই রাজ্যে এই আইন চালু করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী ধামি। মঙ্গলবার সেই পথেই আরও এক ধাপে গেল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। জানা গিয়েছে 2022 সালে 27 মে শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রকাশ দেসাইয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেছিল উত্তরাখণ্ড সরকার। গত 29 জানুয়ারি উত্তরাখণ্ড সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেয় কমিটি। সূত্রের মতে এই বিলে মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে পুত্র ও কন্যার সমান অধিকার, বৈধ অবৈধ সন্তানের সমান অধিকার, দত্তক নেওয়া এবং জৈবিকভাবে জন্ম নেওয়া সন্তানদের সমান অধিকারের কথা বলা হয়েছে। উত্তরাখণ্ডে এই বিল পেশ হওয়ার পর দেশব্যাপী এই বিধি চালু হওয়া নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে দেশব্যাপী এই বিধি চালু করতে কাজ শুরু করেছে মোদী সরকার। আগামী দিনে এই অভিন্ন দেওয়ানি বিধি দিনের আলো দেখে কিনা সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।
গ্রাম পঞ্চায়েত প্রধান পদে বসেছেন বাংলাদেশি নাগরিক। গত পঞ্চায়েত নির্বাচনে সৌদি আরব থেকে বসে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠেছিল, তা নিয়ে কম জল ঘোলা হয়নি। আর এবার পঞ্চায়েত ভোটে জিতে প্রধান পদে বসার অভিযোগ উঠল এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ঘটনায় 2 সপ্তাহের মধ্যে মহকুমা শাসকের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে মালদহের চাঁচলে একটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লাভলি খাতুন নামে এক মহিলা। অভিযোগ, তিনি ভারতীয় নন, আদতে তিনি বাংলাদেশি নাগরিক। ভুয়ো জাতিগত শংসাপত্র বার করে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেতার পর আপাতত তিনি পঞ্চায়েত প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। গ্রামবাসী 5 মামলাকারীর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে বিষয়টি নিয়ে একাধিকবার বিডিওর কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। তাদের আরও অভিযোগ, লাভলি খাতুনের জন্ম বাংলাদেশে, তারপরে দেশে আসার পর এক ভারতীয়র সঙ্গে তার বিয়ে হয়। তার বাবা হিসেবে কাগজে কলমে যার নাম রয়েছে, তিনি তার জন্মদাতা পিতা নন, দত্তক পিতা হিসেবে তার নাম রয়েছে, কিন্তু মুসলিম আইনে দত্তক গ্রহণযোগ্য নয় এবং এক্ষেত্রেই নথি বিকৃত করে লাভলি খাতুন জাল শংসাপত্র বার করেছেন বলে অভিযোগ। যদিও লাভলি খাতুনের আইনজীবীর পাল্টা দাবি, তিনি ভারতীয় নাগরিক এবং তার কাছে যাবতীয় প্রমাণপত্র রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী 12ই ফেব্রুয়ারি শুনানিতে উভয় পক্ষের অভিযোগ শুনতে হবে মালদহের চাঁচলের মহকুমা শাসককে। পাশাপাশি লাভলি খাতুনকে তার প্রমাণপত্রের সমস্ত নথি হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে। আগামী 20 ফেব্রুয়ারি মহকুমা শাসককে হলফনামা আকারে এ ব্যাপারে রিপোর্ট জমা দিতে হবে এবং ওই দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি বলেও জানিয়ে দেন বিচারপতি সিনহা। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মঙ্গলবার সকাল থেকেই চলছে বিধানসভার বাজেট অধিবেশন। ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতবি প্রস্তাব খারিজে বিক্ষোভও দেখান বিজেপি বিধায়করা। অপরদিকে তার আগে নওশাদ সিদ্দিকী সংশোধনাগারে সরকারি নির্দেশ না মানার অভিযোগ তোলে। এদিন এ প্রসঙ্গে নওশাদের বক্তব্য, জেলে খাবারের গুণগত মান খারাপ, সরকারি আদেশে মাছ দেওয়ার কথা 75 গ্রাম। নওশাদ সিদ্দিকীর অভিযোগ তা দেওয়া হয়নি। তার দাবি, গরম ভাত দেওয়া হোক বন্ধুদের। প্রশ্নোত্তর পর্বে নওশাদের কটাক্ষ, যিনি মাছ কাটেন তার হাত কেটে যাবে, তা এতটাই পাখি। যদিও কারামন্ত্রী অখিলগিরি জানান, সপ্তাহে একদিন করে মাছ 75 গ্রাম, মাংস 75 গ্রাম, ডিম সয়াবিন 25 গ্রাম দেওয়া হয়। বিকেলে 4টের সময় বিস্কুট সহ 4 টিফিনে মুড়ির সঙ্গে বাদাম ও ডাল ভাজা। নিরামিষ ভোজীদের 250 মিলিলিটার দুধ দেওয়া হয় বলেও জানান অখিলগিরি। তবে অভিযোগে অনড় থেকেই নওশাদ জানান, সরকারি নিয়ম বা আদেশ থাকলেও সংশোধনাগারে এই আদেশ পালন হয় না। প্রসঙ্গত, একসময় নিজে বন্দিদশা কাটিয়েছেন নওশাদ। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এই অভিযোগগুলি তুলেছেন। যতই কারামন্ত্রী বলুন, নওশাদের অভিযোগ ভুল নওশাদের বক্তব্য। তিনি নিজে অনুভব করেছেন বলেই একথা বলছেন। তবে কারামন্ত্রীর বক্তব্য, সরকারি নির্দেশে যা বলা আছে সংশোধনাগারে তাই পালন করা হয়। এখন দেখান বিধায়ক নওশাদ সিদ্দিকীর এই অভিযোগের পর সরকারের তরফে সংশোধনাগারে খাবার বিতরণ এবং খাবারের গুণগত মানের ক্ষেত্রে কোনো বদল আসে কিনা। রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।